আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক জীববিজ্ঞান বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, যেখানে আছো ভালোই আছো, দোয়া করি তোমরা সুস্থ থাকো, সবল থাকো, পড়ার সঙ্গে থাকো এবং একটি সুযোগ এসেছে পড়াশোনার পাশাপাশি অন্যান্য যোগ্যতা অর্জনের। আশা করি তোমরা তোমাদের প্রতিটি সময় ভালোভাবে কাজে লাগাবে এবং লাগাইতেছো, এটা বিশ্বাস রাখি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে যে সকল বিষয় আমরা জানতে পারবো সেগুলোতে আসবো এখনই। তার আগে জেনে নেই যে আমরা আজকের এই ক্লাসটি সাজিয়েছি আমাদের প্রাণীবিজ্ঞান বিষয়ের ৪র্থ অধ্যায় রক্ত ও সঞ্চালন প্রক্রিয়া। এই অধ্যায় থেকে আমরা আমাদের এই ক্লাসটি সাজিয়েছি। এই ক্লাস থেকে আমরা কি কি জানতে পারবো সেটা এক নজর আমরা একটু দেখে নেই কি কি জানতে পারবো। তো আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো দেখতেছি আমরা লসিকা কি, লসিকার উপাদান ও কাজ কি, এইগুলো সম্পর্কে জানতে পারবো রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য জানতে পারবো, রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলতে কি বোঝো এবং কিভাবে রক্ত তঞ্চন বা জমাট বাঁধে সেই পদ্ধতি বা কৌশলগুলো জানব এবং কেন জমাট বাঁধে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই শ্রেণী কার্যক্রম থেকে জানতে পারবো। আরেকটি বিষয় জানতে পারবো যে রক্ত নালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন। বাহিরে রক্ত জমাট বাঁধতেছে কিন্তু রক্ত নালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না কেন, এই প্রশ্নটি আমাদের মনে তৈরি হবে। এটার উত্তর খুঁজব। রক্ততঞ্চন কাল কাকে বলে এবং রক্তক্ষরণ কাল কাকে বলে, রক্ততঞ্চন কাল কাকে বলে এবং রক্তক্ষরণ কাল কাকে বলে, এই বিষয়টা জানব। আরেকটি বিষয় জানব প্লাজমা এবং সিরাম এর মধ্যে পার্থক্য। এই বিষয়গুলো আজকে আমাদের এই অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে আমরা জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা এখন পাঠে মনোনিবেশ করব। তোমরা যেখানে আছো বাহিরের অপ্রয়োজনীয় ব্যস্ততা কমিয়ে দাও এবং পাঠে মনোনিবেশ করো। এখন থেকে কয়েক মিনিট আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করব এবং এই কয়েক মিনিটের মধ্যে বোর্ডে যে সকল বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলোর উত্তর আমরা খুঁজে পাব। তো লসিকা কি? তো লসিকা হলো যে আমাদের যে দেহের যে সমস্ত টিস্যু আছে, আমাদের দেহের যে সমস্ত টিস্যু আছে সেই টিস্যুগুলো রক্তপূর্ণ একটা কৌশিক জালিকা দ্বারা বেষ্টিত থাকে। আচ্ছা, এই রক্তের কিছু উপাদান আছে যে উপাদানগুলো কৌশিক জালিকার যে প্রাচীর ভেদ করে বাহিরে চলে আসে, আর এই উপাদানগুলোকেই বলে লসিকা। তো লসিকা কাকে বলে? উত্তর কি শিখলাম? যে দেহের সমস্ত টিস্যুগুলো রক্তপূর্ণ কৌশিক জালিকার দ্বারা বেষ্টিত। রক্তের কিছু উপাদান আছে যে উপাদানগুলো এই কৌশিক জালিকার যে প্রাচীর এটা ভেদ করে, যে কোষের চারপাশে অবস্থান করে, ভেদ করে কোথাও রক্তে বা কী করে কোষের চারপাশে অবস্থান করে, আর এই উপাদানগুলোকে সম্মিলিতভাবে লসিকা বলে। তো লসিকার যে উপাদানগুলো আমরা যদি দেখি তাহলে দেখব যে লসিকার 94%ই পানি থাকে আর 6% অন্যান্য বস্তুর মধ্যে যেমন আছে ধরো আছে প্রোটিন, লিপিড, শর্করা, তারপর ইউরিক অ্যাসিড, বিভিন্ন এনজাইম, অ্যান্টিবডি ইত্যাদি উপাদানগুলো এর মধ্যে দেখা যায়। আর একটা যদি দেখি যে এই লসিকা আসলে কি ধরনের কাজ করে, লসিকার কাজগুলো আমরা যদি দেখি তাহলে দেখব যে টিস্যুর ফাঁকা স্থান থেকে অধিকাংশ প্রোটিন লসিকার মাধ্যমে রক্তে ফিরে আসে।
তো এতক্ষণ আমরা দেখলাম যে কৌশিক জালিকার যে প্রাচীর ভেদ করে বাহিরে যাওয়া যে অংশগুলো, এগুলো তো লসিকা বলেছি। এই লসিকা কি করতেছে, যে টিস্যুর যে ফাঁকা স্থান, ফাঁকে ফাঁকে যে প্রোটিনগুলো থাকে, সে প্রোটিনগুলোকে সে লসিকা কী করে, আবার রক্তের মধ্যে ফিরে আনতে সাহায্য করে। আর এমন কতগুলো পদার্থ, যেমন বিভিন্ন ধরনের স্নেহকণা, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট যে সকল কণা আছে, সেই কণাগুলো যে কৌশিক নালীর বলছে যে মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে প্রবাহিত হতে, বাধাগ্রস্ত হয় বা প্রবাহিত হতে পারছে না, সেই সকল লসিকার মাধ্যমে বাহিত হয়ে থাকে। তার মানে কি দেখলাম, তাহলে যে সকল স্নেহকণা বা উচ্চ আণবিক ওজন বিশিষ্ট যে কণাগুলো কৌশিক নালীর মধ্য দিয়ে প্রবাহিত অক্ষম, সেই উপাদানগুলো কিন্তু লসিকার মাধ্যমে বাহিত হয়। তাহলে আরেকটি দেখলাম যে দেহের যেসব টিস্যু কোষে রক্ত পৌঁছাইতে, হচ্ছে আমাদের দেহের যে সব টিস্যু কোষের রক্ত বলছে যে পৌঁছাইতে অক্ষম, সেই সকল জায়গা রক্ত এই যে লসিকার মাধ্যমে সেগুলোতে রক্ত পৌঁছায় যায় বা রক্ত সরবরাহ করে। তো আবার আমরা দেখেছি যে লসিকা টিস্যু থেকে যে টিস্যু রসের প্রায় 10% বেশি অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়ে থাকে। এই কাজগুলো দেখি। তাছাড়া বিভিন্ন অঙ্গে টিস্যুর বলছে যে সাংগঠনিক অখণ্ডতা বজায় রাখতে লসিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো আমরা দেখি লসিকার কাজ। তো লসিকা, তাহলে এইরকম আরও অনেকগুলো কাজ আছে লসিকার। তো এখন এই লসিকার তো আমরা দেখলাম যে লসিকার যে এই কাজগুলো সম্পর্কে আমরা তাহলে ধারণা পেলাম যে আমাদের কি পেলাম, যে টিস্যুর যে ফাঁকে ফাঁকে যে প্রোটিনগুলো আছে, যে প্রোটিনগুলো আবার রক্তের মাধ্যমে ফিরে আসে লসিকার সাহায্যে। আবার জানলাম যে বিভিন্ন ধরনের স্নেহকণা, উচ্চ আণবিক ওজন বিশিষ্ট যে কণাগুলো আছে, যেগুলো যে কৌশিক নালীর ভেতর দিয়ে প্রবাহিত হতে অক্ষম, সেই সকল কণাগুলো লসিকার মাধ্যমে বাহিত হয়ে থাকে। আবার আমরা জানতে পারলাম যে দেহের যে সকল অংশে যে আমাদের রক্ত পৌঁছাইতে অক্ষম, দেহের যে সকল অংশে আমাদের টিস্যু কোষে রক্ত পৌঁছাতে অক্ষম, সেই সকল জায়গায় কিন্তু লসিকা প্রয়োজনীয় অক্সিজেন, পুষ্টি, খাদ্য, সার পরিবহনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থী, পরের প্রশ্নটি হলো রক্ত এবং লসিকার মধ্যে তাহলে পার্থক্য কী? তার মানে আমরা এতক্ষণ দেখলাম লসিকাও কিন্তু পরিবহনের কাজ করে। লসিকার কাজগুলো থেকে জানতে পারলাম লসিকাও পরিবহনের কাজ করে, রক্ত পরিবহনের কাজ করে। তা দুইটাই যে পরিবহনের কাজ করে, তাহলে এদের মধ্যে আসলে একটি বৈসাদৃশ্য কি? তা সাদৃশ্যতা দেখলাম, রক্ত পরিবহন কাজ করে, লসিকাও পরিবহনে কাজ করে, এটা সাদৃশ্যতা আমরা দেখলাম। কিন্তু তাহলে বৈসাদৃশ্যতা কি, এর মধ্যে কী পার্থক্য আছে? পার্থক্যগুলো যদি আমরা দেখি তাহলে দেখব যে রক্তর বর্ণ কিন্তু লাল বর্ণের রক্ত, আর তার লাল বর্ণের পরিবহন টিস্যু রক্ত কী ধরনের পরিবহন টিস্যু? লাল বর্ণের পরিবহন টিস্যু। কিন্তু লসিকা হলো বর্ণহীন পরিবহন টিস্যু। আবার আমরা দেখি যে প্রবাহ দিক থেকে যদি দেখি তাহলে দেখব যে রক্তনালীতে নির্দিষ্ট চাপে প্রবাহিত হয়ে থাকে, আর লসিকা প্রবাহিত হয় যে লসিকা নালীতে, তবে চাপহীনভাবে। আর হিমোগ্লোবিনের কথা যদি বলি তাহলে রক্ত হিমোগ্লোবিনযুক্ত, আর লসিকা হিমোগ্লোবিন বিহীন। তারপরে প্রোটিন সহ অন্যান্য উপাদানের যদি আমরা দেখি উপস্থিতি, তাহলে দেখব রক্তের মধ্যে অধিক পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম আয়ন, ফসফরাস, এই উপাদানগুলো কিন্তু থাকে। আর লসিকার যদি বিভিন্ন উপাদান উপস্থিতি লক্ষ্য করি তাহলে দেখব সেখানে স্বল্প পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম এবং ফসফরাস এই উপাদানগুলো থাকে। আবার আমরা যদি পরিবহনের দিক থেকে দেখি তাহলে দেখব যে রক্তের মাধ্যমে বলছে যে পরিবাহিত হয়, বলছে রক্তের মাধ্যমে পরিবাহিত, আর এখানে পরিবহনের কাজটা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তাহলে পরিবহনটা আমরা দেখলাম,
রক্তের মাধ্যমে হয়, আর ওখানে পরিবহনের কাজটি সম্পন্ন করে লসিকা। তাহলে এটা আমরা দেখলাম বৈসাদৃশ্যতা, আমরা দেখি। তো এই বৈসাদৃশ্যতা আমরা দেখতে পেলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা তাহলে দেখি রক্ততঞ্চনটা আসলে কি, আর রক্ত কিভাবে বলছে যে এই জমাট বাঁধে, এই কৌশলটা সম্পর্কে আমরা একটু দেখব যে রক্ত কিভাবে জমাট বাঁধে, আর রক্ত জমাট বাঁধা বলতে আসলে আমরা কি বুঝি। তো আমরা যদি দেখি তাহলে দেখব যে দেহের কোথাও ক্ষত সৃষ্টি হলে অথবা রক্তনালীর এন্ডোথেলিয়াম কোষগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে রক্ত কি হয়, প্রবাহিত হয়। আর এই প্রবাহিত রক্তটি বন্ধ করতে এবং সংক্রমণ প্রতিরোধে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় একটা ফাইব্রিনোজেন নামক জালক সৃষ্টির মাধ্যমে মানে রক্তটা থকথকে পিণ্ডে পরিণত হওয়ার যে কৌশল, এটাকে রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। তাহলে রক্ত জমাট বলতে আমরা কি বুঝলাম? আমরা রক্ত জমাট বাঁধা বলতে আমরা বুঝেছি দেহের যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় অথবা কোন রক্তনালীর যে এন্ডোথেলিয়াম কোষগুলো যদি মানে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে আমরা দেখেছি ওই রক্ত যে প্রবাহিত হবে, ফিনকি দিয়ে বেরিয়ে যাবে, ওই রক্ত প্রবাহটা বা রক্ত গড়িয়ে পড়াটা বন্ধ করতে এবং সংক্রমণ রোধ করতে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের দেহের মধ্যে একটি ফাইব্রিনোজেন নামক পদার্থের উপস্থিতিতে একটা ফাইব্রিন জালকের সৃষ্টি হয়, জাল তৈরি হয়। ওই জালের মধ্যে রক্তকণিকাগুলো আটকা পড়ে রক্ত একটা থকথকে পিণ্ডে পরিণত হয় এবং রক্ত পিণ্ডে পরিণত। আর এই প্রক্রিয়াটাকে বলছি আমরা রক্ততঞ্চন প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধা বলি। তো এইটি তাহলে আমরা দিলে রক্ত জমাট বাঁধা কীভাবে রক্ত জমাট বাঁধে, কীভাবে রক্ত জমাট বাঁধে? প্রশ্ন হলো, রক্ত জমাট বাঁধতে কিন্তু 13টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে প্রধানত হলো 4টি। একটি হলো ফাইব্রিনোজেন, আর একটি হলো যে প্রথমবিন, আর একটি হলো থ্রম্বোপ্লাস্টিন, আর একটি হলো ক্যালসিয়াম আয়ন। এই 4টি উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি কি দেখলাম আমরা? তো কয়টা উপাদান কাজ করে? 13টি উপাদান গুরুত্বপূর্ণ কাজ করে। তার মধ্যে আমরা দেখেছি 4টি উপাদান অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। তার মধ্যে একটি হলো ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন, বলছে প্রথমবিন, আর একটা হলো থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এরা কিভাবে কাজ করে রক্ত জমাট বাঁধতে? তা আমরা রক্ত জমাট বাঁধার কৌশল যদি দেখি, খুব সহজ। কোনো কারণে যদি একটি স্থান কেটে যায়, যে ধরে নাও যে কোনো হাতের একটি অংশ কেটে গিয়েছে, কেটে যাওয়ার স্থান বা ক্ষত স্থান যেটি, এই ক্ষত স্থান থেকে কি হবে? রক্ত বেরিয়ে আসবে। রক্তের মধ্যে থাকা যে অনুচক্রিকাগুলো যখন মানে বেরিয়ে আসবে, তখন বাতাসের সংস্পর্শে এই অনুচক্রিকা যেগুলো, সেই অনুচক্রিকাগুলো মানে যে রক্তের একটি যে উপাদান আছে, সেই উপাদান যেটা হেপারিন, সেই হেপারিন নামক যে উপাদানটা, এটি বলছে যে অকার্যকর করে ফেলে। ফলে রক্ত আমাদের দেখব যে এখানে প্রথম মানে যে একটা অবস্থা তৈরি হবে, এই অবস্থাটাকে আমরা বলছি যে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। তাহলে কি দেখলাম আমরা? যে কোনো স্থান কেটে গেলে সে কেটে যাওয়া স্থান থেকে রক্ত যখন গড়িয়ে পড়ে, রক্তের একটি উপাদান হলো অনুচক্রিকা। সেই অনুচক্রিকা কি করবে? সেই অনুচক্রিকা আমরা দেখি, সেই অনুচক্রিকা মানে বাতাসের সংস্পর্শে আসে, বাতাসের সংস্পর্শে এসে এটি থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়, থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন আবার যে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে যে প্লাজমায় উপস্থিত যে প্রথমবিন তার সাথে যুক্ত হয়ে থ্রম্বিনে পরিণত হয়।
এই থ্রম্বিন আবার ফাইব্রিনোজেন যে আছে এর সহায়তায় এটাই ফাইব্রিন নামক জাল সৃষ্টি করে। এই ফাইব্রিন জালগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা জালকের সৃষ্টি করে। এই জালকের মধ্যে রক্ত কণিকাগুলো আটকা পড়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে কি কি দেখলাম আমরা? তাহলে প্রথমে দেখলাম টিস্যুর ক্ষতস্থান, হ্যাঁ, ক্ষতস্থান এবং অনুচক্রিকা। এই ক্ষতস্থান থেকে যে অনুচক্রিকাগুলো বেরিয়ে আসতেছে, রক্তগুলো আসতেছে, রক্তের মধ্যে অনুচক্রিকা থাকে, সে অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে আসার পরে কি হবে, যে এটা মানে যে হেপারিন নামক যে উপাদানটা আছে সেই উপাদানটার দেখা গেছে যে অকার্যকর হয়ে ফলে হ্যাঁ, অকার্যকর হয়ে যায়, অর্থাৎ আর কাজ করে না, এবং তখন এই অনুচক্রিকাগুলো বাতাস সংস্পর্শে আসার পর থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়। থ্রোম্বোপ্লাস্টিন যেটা, হ্যাঁ, এটি আবার ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে আর হলো প্রথম বিনের মানে সাথে মিলিত হয়ে থ্রম্বিনে পরিণত হয়। আর থ্রম্বিন, হ্যাঁ, এটি আবার ফাইব্রিনোজেন নামক যে প্লাজমায় অবস্থিত উপাদানটির সাথে যুক্ত হয়ে ফাইব্রিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? ফাইব্রিনে পরিণত হয়। আর ফাইব্রিনের জালে রক্তকণিকাগুলো আটকা পড়ে, রক্ত জমাট বাঁধে। এইভাবে রক্তগুলো জমাট বাঁধে। কিন্তু রক্ত যে জমাট বাঁধে, তো এই রক্ত জমাট বাঁধার মানে উপকারিতাটা কি? রক্ত জমাট বাঁধার উপকারিতা খুব সহজ, যে মানে রক্ত, তাহলে এই তন্ত্রের গুরুত্ব কি, তাৎপর্য বা গুরুত্ব যদি দেখি, তাহলে দেখব কোনো অংশ কেটে গেলে যে রক্ত গড়িয়ে পড়তে থাকে সেটা বন্ধ হয়ে যাবে রক্ততঞ্চনের কারণে। আর যদি রক্ততঞ্চন না হতো তাহলে কি হলো, রক্তের পরিমাণ কমে যেত, অর্থাৎ শরীরের ভেতরে, অর্থাৎ রক্তের আয়তন যেটা সেটা কমে যাবে। রক্তের আয়তন যখন কমে যাবে, যে রক্ত যে বিভিন্ন অংশে যে অক্সিজেন, খাদ্যসার, এনজাইম, প্রোটিন, অ্যান্টিবডি, বিভিন্ন উপাদানগুলো যে পরিবহন করত, তাহলে সেই পরিবহনের কাজটি বিঘ্নিত হবে, কমে যাবে, পরিবহন ঠিকভাবে হবে না, ফলে আমাদের শরীরের বিভিন্ন প্রকার প্রবলেমগুলো তৈরি হবে। তার মানে কি, তাহলে আমরা দেখলাম রক্ততঞ্চন গুরুত্বপূর্ণ। রক্ততঞ্চন বা জমাট যদি না বাঁধে তাহলে দেহ থেকে রক্ত বেরিয়ে যাবে, দেহ থেকে রক্ত বেরিয়ে গেলে দেহে রক্তের আয়তন কমে যাবে, রক্তের আয়তন কমে গেলে রক্ত যে পরিবহনের কাজগুলো করতো সেগুলো বিঘ্নিত হবে, ফলে স্বাভাবিক কাজকর্ম করা আর সম্ভব হবে না। কখনো কখনো এটি মৃত্যুর ঝুঁকিও তৈরি করবে। হ্যাঁ, এগুলো দেখি। তো আমরা তাহলে এই বিষয়গুলো আমরা তাহলে দেখতে পেলাম, হ্যাঁ, যে এইটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরে যে একটি প্রশ্ন আমরা যদি দেখি, যে রক্ততঞ্চন কাল কাকে বলে? তার মানে রক্ত যে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত রক্তটি, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত জমাট বাঁধেনি, অর্থাৎ রক্ত ক্ষরণ থেকে শুরু করে জমাট বাঁধার সময়কালকে রক্ততঞ্চন কাল বলে। আর রক্তক্ষরণ কাকে বলে? মানে কোনো স্থান ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে, ক্ষতিগ্রস্ত স্থান থেকে রক্ত জমাট বাঁধার পূর্ব পর্যন্ত সময়কে বলা হবে ক্ষরণকাল। এটাকে বলা হবে ক্ষরণকাল। তো আমরা এটা আমরা পারবো এটা। তো প্রিয় শিক্ষার্থী, তো তারপরে আমরা পরের প্রশ্নটি আমরা একটু এক নজর দেখে নেব। হ্যাঁ, তো নাম হলো প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এখন প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্যটা একটু দেখি। তো প্লাজমা তাহলে কাকে বলে আমরা ইতিমধ্যে শিখে আসছি আমাদের পূর্বের একটা ক্লাসে। তো প্লাজমা হলো যে স্বাভাবিক যে রক্ত আছে, সে রক্তের জলীয় অংশ হলো প্লাজমা। আর আমাদের কোনো স্থান কেটে গেলে সে কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধার সময় যে নিঃসৃত জলীয় অংশ, সেটি হলো সিরাম। তাহলে আমরা কি দেখলাম? স্বাভাবিক রক্তের জলীয় অংশ হলো প্লাজমা, আর রক্ত জমাট বাঁধার ফলে নিঃসৃত জলীয় অংশটা হলো সিরাম। এই প্লাজমা যেটি, এটা বিভিন্ন প্রকার রক্তকণিকা থাকে প্লাজমার মধ্যে, কিন্তু সিরাম যেটি, এতে কোনো রক্তকণিকা থাকে না। আর প্লাজমার মধ্যে ফাইব্রিনোজেন নামক যে উপাদানটি, হ্যাঁ, এই উপাদানটি থাকে। সিরামে কিন্তু ফাইব্রিনোজেন নামক উপাদানটি থাকে না।
আর রক্ত জমাট বাঁধার যে ধর্ম বা মানে বৈশিষ্ট্য, এগুলো প্লাজমার মধ্যে আছে। তঞ্চনের ধর্ম এই প্লাজমার মধ্যে আছে, কিন্তু মানে সিরামের মধ্যে এই রক্ত জমাট বাঁধার যে বৈশিষ্ট্য বা ধর্ম, এগুলো অনুপস্থিত। এটা আমরা দেখলাম প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়গুলো নিয়ে ক্লাস সাজিয়েছিলাম সে বিষয়গুলো আমরা বিস্তারিত জানার সুযোগ পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আবার তোমাদের পাঠ্য বইয়ে ফিরে যাবে এবং পাঠ্য বই থেকে আরও বিস্তারিত পড়বে, এগুলো লিখে রাখবে। হ্যাঁ, এবং এরা পারলে প্রতিদিনে ক্লাস প্রতিদিনেই মানে সম্পন্ন করবে। এতে করে তোমার যে আজকের ক্লাস করার পরে যে বিষয়গুলো জানলে এবং পাঠ্য বইয়ের সাথে মিলাই নেবে, তখন তুমি দীর্ঘদিন স্মরণ রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আবারও তোমাকে আমি ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।